আজকের দিনের শুরুটা খিটখিটে মেজাজ দিয়ে শুরু হয়েছে জাইনের। মুখ কেমন ভার করে বসে আছে ড্রয়িং রুমের সোফার উপর। চুল হাতের মুঠোয় পরে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। জাইনকে অতিরিক্ত চুপচাপ দেখে লিপি বেগম এসে পাশে বসলেন। পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, শরীর খারাপ করেছে? কাজে যাবি না? জাইনের সোজাসাপটা উত্তর, না আম্মু। কিছু খাবি? এই মুহূর্তে ব্ল্যাক কফি দিলে বেশি ভালো হয়। আচ্ছা, তুই রুমে গিয়ে রেস্ট কর, আমি কফি নিয়ে আসছি। জাইন রুমে যাওয়ার জন্য সোফা থেকে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল। সোফার হাতল এক হাত দিয়ে চেপে ধরে নিজেকে সামলালো। চোখের সামনে সব কিছু তিনটা করে ভাসল। ধুম করে সোফায় বসে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। যখন স্থির হলো তখন উঠে হাঁটা ধরল নিজের রুমের দিকে। আপনাদের স্যার তো দেখছি সময়ের বিষয়ে একটুও পাঞ্চুয়াল না। মিটিং হওয়ার কথা ছিল সকাল 10টায়, এখন বাজছে 10টা 5। আপনাদের স্যার কোথায়? মেয়েটার কথা শেষ হওয়ার পূর্বে কনফারেন্স রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষ। কালো রঙের কোট, কালো রঙের প্যান্টে পুরুষটার সৌন্দর্যের পরিমাণ আরেকটু যেন বেড়ে গিয়েছে। আই অ্যাম সো সরি মিস ডেলা আমান। হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল পুরুষটা। 7 মিনিট লেট, অ্যাগেন সরি। ইটস ওকে মিস্টার আরশ, তাহলে শুরু করা যাক। ইয়া, শিওর। নিজেদের মধ্যে কথা বলা শেষ করে উঠে দাঁড়ালো কনফারেন্স রুম থেকে বের হওয়ার জন্য। দরজার কাছে গিয়ে আরশ এক হাত দিয়ে সামনের দিকে ডেলাকে যাওয়ার জন্য ইশারা করল। ডেলা সামান্য হেসে সামনের দিকে চলে গেল। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর আরশ এবং ডেলা একসাথে হেঁটে যাচ্ছিল। আই অ্যাম ইমপ্রেসড অন ইউ মিস্টার আরশ। আরশ সৌজন্যতা রক্ষার্থে হালকা হেসে ধন্যবাদ জানালো। জায়ান চুপচাপ শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, এই ফ্যান যদি খুলে ঠাস করে পড়ে যায় তাহলে তার মুখ ফেটে গিয়ে দেখতে কীরকম হবে। ফোনের ভাইব্রেশনের শব্দে জায়ান নিজের চিন্তাভাবনা দুই দিকে ঝেড়ে ফেলে বিছানা হাতড়ে মোবাইলটা হাতে নিল। সেফ নাম্বারে যখন নাম লেখা দেখল ইনায়া, তখন নাক মুখ কুঁচকে রইল। ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই শাকচুন্নি এখন আমাকে কল দিচ্ছে কেন? রিং বাজতে বাজতে কলটা কেটে গেল। যার প্রয়োজন সে কল দিবে বলে ফোন রাখতে যাবে, এরই মধ্যে আবারও কল আসলো। ফোনটা কানে লাগিয়ে কর্কশ গলায় বলল, হ্যালো। মিহি সুরে ইনায়া বলল, বাবু কল ধরছ না কেন? রাগ করেছ? জায়ান অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। মুখ দিয়ে বের হয়ে আসলো, আজ এত ভালো করে কথা বলছো কেন? বাবু, কি বলছো? না, কিছু না। একটা ভিডিও কল দাও। এখন বাবু? একটু পরে কল দেই। না, এক্ষুনি দিবে তুমি কল। এত তামাশা করার কি আছে? জায়ান বিড়বিড় করে বলল, এই তো আসল রূপ বের হয়ে আসবে। এতক্ষণ নাটক করছিল কেন শালি? বাবু, কিছু বলছো? না জান, কিছুই বলিনি। তাহলে কলে আসো। হুম। কাঁদো কাঁদো মুখ করে জায়ান ভিডিও কলে গেল। নিজ মনে হাজারটা গালি দিল ইনায়াকে, সাথে নিজেকেও গালি দিল। কেন যে গিয়েছিল এর সাথে রিলেশনে? আবার নিজেই উত্তর দিল, আল্লাই ভালো জানে। ভার্সিটি থেকে আসার পর শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে আছে নুসরাত। শরীরে কোনো শক্তি খুঁজে পাচ্ছে না। বিছানার মধ্যে শুয়ে চিৎকার করছিল। যখন দেখল চিৎকার শুনেও কেউ আসছে না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে বিকট শব্দে আম্মা বলে চিৎকার করল। নাজমিন বেগম নিচ থেকে সেই চিৎকার শুনলেন। একবার উপরে তাকিয়ে দেখলেন, তারপর আবার নিজের কাজে মনোযোগ দিলেন। লিপি বেগম বললেন, নাজমিন, যাচ্ছিস না কেন? মেয়েটা তোকে ডাকছে। ভাবি, এমনি এমনি ডাকছে, ওসবে পাত্তা দিও না। যা না, গিয়ে দেখে আয়, দেখবি কোনো দরকারেই ডাকছে। রোহিণী কথার মধ্যে ফোড়ন কেটে বলল,
গিয়ে দেখো বড় ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখের ডার্ক সার্কেল দেখছে আর চিৎকার করছে। এটা প্রতি সপ্তাহেই হয়। ভার্সিটিতে যেদিন যাবে সেদিন এরকম কাণ্ড কারখানা হবে, এটা নিশ্চিত থাকবেন। লিপি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ও। নিচতলা থেকে নুসরাতের চিৎকার শুনে কেউ না আসলেও পাশের রুম থেকে আরশ দৌড়ে নুসরাতের রুমে আসলো। মনে করলো হয়তো কোনো বিপদ হয়েছে। দরজার বাহির থেকে দেখল নুসরাত কালি চুলগুলো মুখের সামনে এনে মুখ দিয়ে হাউ হাউ শব্দ উচ্চারণ করছে। তারপর আবার সোজা হয়ে চুলগুলো সুন্দরভাবে আঁচড়ালো। হাতের মুঠোয় চুল নিয়ে চুলগুলো একবার এপাশে আরেকবার আরেক পাশে নিয়ে পোজ দিতে লাগলো। এখন অবধি দরজার সামনে দাঁড়ানো আরশকে খেয়াল করেনি নুসরাত। আমি তোর জিনের মতো চিৎকার শুনে মনে করলাম কি না কি বিপদ হয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুই নিজেই একটা বড় বিপদ। নুসরাত হঠাৎ কথা বলার শব্দ শুনে হালকা কেঁপে উঠল। দরজার দিকে তাকিয়ে যখন দেখল আরশ দাঁড়িয়ে আছে, তখন এক লাফে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে এসব কী করছিলি? মিনমিন করে উত্তর দিল নুসরাত। কিছু না। কিছু তো একটা করছিলি, আমি দেখেছি। বল কি করছিলি? আসলে চোখের নিচে ডার্ক সার্কেল হয়েছে কিনা তাই দেখছিলাম। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না তোর ডার্ক সার্কেল। এদিকে আয়। হাত দিয়ে ইশারা করল নুসরাতকে আরশ। নুসরাতকে ঠাই হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিল। এদিকে আসতে বলছি না? ছোট ছোট পায়ে এগিয়ে আসলো নুসরাত। আরশের সামনে দাঁড়াতেই ঠাস করে থাপ্পড় পড়ল গালে। থাপ্পড় খেয়ে নুসরাতের মুখ হা হয়ে গেল। কিছু জিজ্ঞেস করার আগেই আরেকটা থাপ্পড় পড়ল গালে। থাপ্পড় খেয়ে শ্যামলা গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গেল। আরশের দিকে ক্ষোভ নিয়ে তাকিয়ে রইল নুসরাত। আরশ সেসবে পাত্তা না দিয়ে বলল, প্রথম থাপ্পড় খেয়েছিস সেদিন আমার পিঠে থাপ্পড় মারার জন্য, এবং দ্বিতীয় থাপ্পড় খেয়েছিস বড় ভাইয়ের সাথে বেয়াদবির জন্য। নিজের কথা শেষ করে নুসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল নিজের রুমে আরশ। নুসরাত গালে এক হাত দিয়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল ওই জায়গায়। রাত 2টা কি 2:30। 2 তলা বিশিষ্ট বাড়িটি থেকে শোনা যাচ্ছে বড় বড় গাড়ি মেইন রোড দিয়ে যাওয়ার শব্দ। নিস্তব্ধ রাত, নিশাচর প্রাণীর চিচি শব্দ, ঝিঝি পোকার ঝিঝি শব্দ শোনা যাচ্ছে। সারা বাড়ির লাইট অফ। এই অন্ধকারের মধ্যে 2 তলার প্রথম রুমের দরজা খুলে গেল। রুম থেকে বের হয়ে আসলো নুসরাতের মাথা। চারিদিকে তাকিয়ে যখন বুঝলো বাহিরে কেউ নেই, ধীরে পা আগালো আরশের রুমের দিকে। আরশের রুমে সতর্ক পায়ে প্রবেশ করল। চুপচাপ আরশের বিছানার কাছে বসল। হাত দিয়ে মুখের উপর নাড়াচাড়া করে দেখল আরশ জেগে আছে কিনা। যখন কোনো নড়চড় দেখল না, তখন আরশের মুখে আস্তে করে 2-3টা থাপ্পড় মারল। আরশের মুখের দিকে তাকিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া না দেখে ঠাস করে থাপ্পড় মারল গালে। তখনই ধুম করে চোখ মেলে তাকালো আরশ। আরেকটা থাপ্পড় মারার জন্য হাত ওইভাবেই তোলা রইল। আরশকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বিমূঢ় হয়ে গেল নুসরাত। নড়চড় করার শক্তি খুঁজে পেল না। নিজ মনে ভাবল, রেডি কর গাল, থাপ্পড় খাওয়ার জন্য। কে বলেছিল এরে থাপ্পড় মারতে, তাও আবার এত রাতে? আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। আর কোনো দিন আমার সামনে বসে থাকা ব্যক্তির সাথে পাঙ্গা নেব না। সুযোগ পেলে অবশ্যই নেব। আরশ এক ভ্রু তুলে নুসরাতের দিকে তাকিয়ে রইল। জিজ্ঞেস করল, কি? এত রাতে আমার রুমে কেন? আসলে ভাইয়া। কথা শেষ করার পূর্বেই ভেসে আসলো কর্কশ গলার শব্দ, বের হ। নুসরাত বুঝল না, জিজ্ঞেস করল, জি? আউট। আবার জিজ্ঞেস করল, হুম? তোকে সোজা বাংলায় বলছি, আমার রুম থেকে বের হ। নুসরাতকে এক জায়গায় বসে থাকতে দেখে কর্কশ গলায় ধমক দিল আরশ, আউট। আই সে গেট আউট ইডিয়েট।
সকাল সকাল বাড়িতে রান্নার ধুম পড়েছে। আরশের নিউ বিজনেস পার্টনার দাওয়াত রক্ষার্থে আজ আসছেন সৈয়দ বাড়িতে। লিপি বেগম সকাল থেকে খিটখিটে মেজাজ নিয়ে ঘুরছেন। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর যখন দেখলেন কেউ তার কথা শুনছে না, নিজ নিজ কাজে ব্যস্ত, তখন তিনি নিজের রুমের দিকে গেলেন। রুমের দরজা ঠাস করে খুলে রুমে প্রবেশ করলেন। বিছানার দিকে তাকিয়ে দেখলেন হেলাল সাহেব চোখে চশমা এঁটে খবরের কাগজ হাতে নিয়ে পড়ছেন নিশ্চিন্ত মনে। এটা দেখার পর লিপি বেগমের মাথা আরও বেশি গরম হয়ে গেল। তিনি মরছেন চিন্তায়, আর এদিকে সবাইকে দেখো নিশ্চিন্ত হয়ে বসে আছে। রাগী মুখ নিয়ে বিছানার কাছে দাঁড়ালেন। হেলাল সাহেব একবার লিপি বেগমের দিকে তাকিয়ে আবার খবরের কাগজ পড়তে ব্যস্ত হলেন। লিপি বেগমের রাগ মাথায় চড়ে বসল। কেউই তার কথা শুনছে না, তাকে খেয়াল করছে না। বিছানার পাশের বক্সের উপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে পানি ফেলে দিলেন হেলাল সাহেবের উপর। বিছানা থেকে ধরফর করে উঠে বসলেন হেলাল সাহেব। কি হয়েছে লিপি? লিপি বেগম উত্তর না দিয়ে তাকিয়ে থাকলেন হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব ঘাবড়ে গেলেন। নিজ মনে ভাবলেন, উনি আবার কি ভুল করলেন? কিছু মনে করতে পারলেন না। লিপি বেগমের দিকে তাকাতেই দেখলেন তার দিকে শান্ত হয়ে তাকিয়ে আছে। এরকম ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো? লিপি বেগম অভিমানী গলায় বললেন, কিছু না। হেলাল সাহেব এক হাত দ্বারা লিপি বেগমকে জড়িয়ে ধরে পাশে বসালেন। কি হয়েছে বলো? কিছু না। আরে বলো কি হয়েছে? জায়ান কিছু করেছে? না। তাহলে জাইন কিছু করেছে, তাই না? না। আপনার ছেলে আরশ করেছে। আজ মেহমান আসবে আপনার ছেলে, গতকাল রাতে তো আমাকে জানাতে পারত, কিন্তু আজ আমাকে জানাচ্ছে তার বিজনেস পার্টনার নাকি আসছে। এই ছেলের কোনো কাণ্ডজ্ঞান নেই, আপনার মতোই হয়েছে একদম। তো এখন জানালে কি হয়েছে? আরে আপনি বুঝতে পারছেন না কেন? রান্না হবে কখন, নাস্তা হবে কখন, আর খেতে দেব কখন? দুপুরের খাবারের সময় হওয়ার আগেই তো সবার খিদে পেয়ে যায়। আজ যদি দুপুরের খাবারের টাইমের আগে বলে খিদে পেয়েছে, তখন দেখবে মজা। আর আপনাকে বলছি, কিছুক্ষণ পর এটা খাবো ওটা খাবো বলবেন না। তাহলে আজ আপনার একদিন, নইলে আমার একদিন। লিপি বেগম স্বামীর সাথে আরও কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে রুমের বাহিরে আসলেন। এবার কিছুটা শান্তি শান্তি লাগছে, নিজ মনে বিড়বিড় করলেন লিপি। হেলাল সাহেব বিমূঢ় নেত্রে তাকিয়ে থাকলেন তার সহধর্মিণী যাওয়ার পথে। এসেছিল আরশের কথা বিচার দিতে, চলে গেল তাকে অপমান করে। মুখ দিয়ে বের হয়ে আসলো, আজব মেয়ে মানুষ। বাড়ির সামনে লাক্সারিয়াস একটা মার্সিডিজ এসে দাঁড়ালো। হর্নের শব্দে 2 তলা থেকে নেমে আসলো আরশ। দরজার সামনে গিয়ে দেখল বাড়ির কর্ত্রীরা ইতিমধ্যে সবাই এসে দাঁড়িয়ে আছে মেহমানকে নিয়ে আসার জন্য। ড্রাইভিং সিটের দরজা খুলে বাহিরে পা রাখল এক রমণী। রমণীটি মার্সিডিজ থেকে নেমে কোটের বোতাম লাগালো। সাদা রঙের কোট, চোখে ডিউয়ের চশমা, ব্রাউন কালার সিল্কি চুল বাতাসে এলোমেলো হয়ে উঠছে। হাঁটার সাথে স্টিলেটো শব্দ করছে। নীরবতা ভেঙে আরশ বলল, ওয়েলকাম মাই হোম মিস ডেলা, থ্যাঙ্কস ফর কামিং। মেনশন নট মিস্টার। বাড়ির কর্ত্রীদের দিকে তাকিয়ে সালাম দিল ডেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রোহিণী বললেন, এখানে দাঁড়িয়েই সব কথা বলা শেষ করে ফেলবে? ভেতরে যাবে না? নাজমিন বেগম বললেন, হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলো, পরে গল্প করা যাবে। চলো মেয়ে, চলো। নাস্তা পরিবেশনের পর লিপি বেগম বললেন, নাও মেয়ে, খাওয়া শুরু করো, পরে গল্প হবে, আগে খাওয়া শুরু করো। জি। নাজমিন কাবাব এগিয়ে দিতে দিতে বললেন, এটা খেয়ে দেখো, দারুণ খেতে। ডেলা বলল, না না আন্টি, আর খেতে পারবো না।
আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে। নিচতলায় শোরগোলের শব্দ শুনে রুম থেকে বের হলো জাইন, কে এসেছে সেটা দেখার জন্য। সেই সময় দরজা খুলে ইসরাত বের হলো রুম থেকে, পেছন থেকে নুসরাতও বের হলো। জাইনকে খেয়াল করেনি নুসরাত। হঠাৎ দরজা খোলার জন্য দরজার পাশে দাঁড়িয়ে পড়েছিল জাইন। সরবাল মুখের সামনে থেকে ধাক্কা দিয়ে ইসরাতকে পাশে সরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। পেছন ফিরে তাকালে দেখতে পেত ইসরাতকে ধাক্কা দেওয়ার জন্য সে জাইনের উপর ধপাস করে গিয়ে পড়েছে। নিচতলার সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছিল জায়ান। ঝড়ের গতিতে কেউ এসে জড়িয়ে ধরল তাকে। নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে জায়ান মেঝেতে ধপাস করে পড়ল। তার উপরে পড়ল জড়িয়ে ধরা ব্যক্তিটি। মেঝেতে পড়ে একবার ব্যথা পেল জায়ান, আবার তার উপর কেউ পড়ার জন্য আরও একবার ব্যথা পেল কোমরে। মুখ দিয়ে বের হয়ে আসলো জায়ানের, কোন বাল রে, পড়ার আর জায়গা পাসনি, আমার উপরই পড়তে হলো। নুসরাতের এই খামখেয়ালির জন্য আজ পড়ে গিয়ে মেয়েটা ব্যথা পেত। নিজে নিজে বিড়বিড় করে এসে 2 তলার সিঁড়ির রেলিং ধরে দাঁড়ালো জাইন। নিচে একটা মেয়েকে কেন্দ্র করে বসেছিল সবাই। মেয়েটার সিঁড়ির দিকে পিঠ করে বসেছিল, তাই তার মুখটা দেখা যাচ্ছিল না। সদর দরজা দিয়ে জায়ানকে ভেতরে ঢুকতে দেখে মেয়েটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। জাইনের মুখ থেকে পড়ে যাব বলার আগেই জায়ানকে নিয়ে ধপাস করে পড়ল। মেয়েটা যখন মেঝে থেকে উঠে কোট ছেড়ে পেছন ফিরে তাকালো, তখন 2 তলা থেকে জাইন মেয়েটার মুখ দেখে নিচে নামল। পেছন থেকে এসে হালকা স্পর্শ করল। হোয়াট এ সারপ্রাইজ ডেলা। ডেলা নিজের পেছন থেকে চেনা পরিচিত মানুষের গলার আওয়াজ শুনে পেছন ফিরে তাকালো। যখন দেখল মানবটি তার প্রিয় একজন ব্যক্তি, দুহাত দিয়ে জড়িয়ে ধরল জাইনকে। জাইন, তুই এখানে? তো এটাকে? এটা আমার যমজ ভাই জায়ান। এই জন্যই তো বলি, আমাকে চিনতে পারলি না কেন? আর ক্লিন শেভ করলি কখন? আর কি যেন বলল ছেলেটা? বা। ডেলাকে কথা শেষ করতে না দিয়ে জায়ান বলল, বলেছিলাম ভালো আছো তুমি। না না, তুমি এটা বলনি। আরও কি যেন বলেছিলে। না না, এটাই বলেছিলাম। নুসরাত, আমি ভালো আছো এটা বলেছিলাম না? নুসরাত তবদা খেয়ে তাকিয়ে থাকল। ও কি জানে, ও তো এইমাত্রই এখানে এসেছে। তবুও জায়ানের কথায় সায় দিয়ে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। তুই এখানে এখানে আসবি, আমাকে আগে বললি না কেন? আরশের দিকে আঙুল তুলে ইশারা করে বলল, মিস্টার আরশের সাথে আমি নিউ ডিল সাইন করেছি। মিস্টার আরশ ইনভাইট করেছিলেন আমাকে আসার জন্য, অ্যান্ড নাও আমি এখানে দাওয়াত রক্ষার্থে এসেছি। ও, আমার সাথে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। জাইন ডেলাকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। লিপি বেগম চোখ মুখ কুঁচকে বসে রইলেন। মুখ দেখে বোঝা যাচ্ছে এই বিষয় মোটেও তিনি পছন্দ করেননি। একটা মেয়েকে নিয়ে তার ছেলে পার্সোনাল রুমে চলে যাচ্ছে, আর কেউ কিছু বলছে না। ছেলেরও তো দেখছেন কোনো কাণ্ডজ্ঞান নেই। যে সকল নাস্তা পরিবেশন করা হয়েছিল ড্রয়িং রুমে, সেগুলো নিয়ে কিচেনে রাখছিলেন নাজমিন। পিরিচে থেকে যাওয়া খাবারগুলো পাত্রে রাখছেন রুহানি, আর ঝর্ণা সেগুলো পরিষ্কার করে নিজ নিজ জায়গায় রাখছেন। ড্রয়িং রুম থেকে খাবার কিচেনে নেওয়া শেষ করে নাজমিন চলে গেলেন। কিচেনে রয়ে গেলেন রুহানি ও ঝর্ণা। ঝর্ণা বললেন, দেখেছো রুহানি, ওনার ছেলে একটা মেয়েকে নিয়ে রুমে চলে গেল। এই বিষয়ে কিছুই বললেন না, আর আমাদের ছেলেমেয়েরা একটু জোরে কথা বললে এসে দোষ ধরতে শুরু করেন। নিজেদের সন্তান ঠিক নেই আর অন্যের সন্তানের পেছনে পড়ে থাকেন। রুহানি বলল, আচ্ছা বাদ দাও এসব আপা, এসব বলে তো আর কিছুই হবে না। যার যা ইচ্ছা করুক, আমাদের কি? কাজের মেয়ে রহিমা এসে তখন কিচেনে ঢুকল। সেজো আম্মা, বড় ভাই কইছে কাউরে দিয়া তার রুমে কফি পাঠানোর জন্য। ঝর্ণা বলল, আচ্ছা তুই এখন আম্মার কাছে যা, আমি পাঠিয়ে দেব কাউকে দিয়ে। রোহানি বলল,
আপা, আমি বসিয়ে দিই কফি, তুমি বাটিগুলো পরিষ্কার করে নাও। ঝর্ণা বলল, আমাদের কাজের বেটি পাইছে তারা, একজনের পর একজন শুধু অর্ডার দিয়েই যাচ্ছে। রোহানি বলল, আচ্ছা বাদ দাও। কিচেনের সামনে দিয়ে যাচ্ছিল নুসরাত ও ইসরাত। হঠাৎ ভেতর থেকে ফুসুর ফুসুর শব্দ শুনে কিচেনের দরজার পেছনে দাঁড়িয়ে গেল নুসরাত। ইসরাত কিছু জায়গা হেঁটে যাওয়ার পর যখন দেখল নুসরাত তার সাথে নেই, সে ফিরে আসলো আবার পেছনের দিকে। ইসরাত দেখল নুসরাত কিচেনের দরজার পেছনে লুকিয়ে কী যেন করছে। হালকা করে পেছন থেকে স্পর্শ করতেই মেয়েটা কেঁপে উঠল। মনে হচ্ছে চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে, এরকম মুখ বানিয়েছে। কি করছিস সেখানে? নুসরাত হাত দিয়ে আস্তে আস্তে কথা বলার জন্য ইশারা করল। ইসরাত ভ্রুকুচকে তাকিয়ে থাকলো নুসরাতের দিকে। ইশারা করলো কেন আস্তে কথা বলতে? নুসরাত ফিসফিস করে বলল, ওই দেখ, এই মহিলারা আবার চুগলি করছে। এদের কি আর কোনো কাজ নেই সারাদিন চুগলি করা ছাড়া? আর তুই লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনছিস? ইটস এ ব্যাড হ্যাবিট। মানুষের কথা লুকিয়ে শুনতে নেই। চুপ কর বেডি, আমি তো শুনবই। বলে চুল উড়িয়ে চলে গেল নুসরাত। ইসরাত ওখানে দাঁড়িয়ে রইল। মেয়েটা তার কথা শুনল না। হঠাৎ করে মনে হলো তারা কি যেন একটা কাজ করতে যাচ্ছিল। ব্রেন ক্যাচ করলো নুসরাত তো চলে যাচ্ছে। এই মেয়ে যদি একবার বিছানায় শুয়ে পড়ে তাহলে সেখান থেকে তোলা মুশকিল হয়ে পড়বে। পেছন থেকে চিৎকার করে ডাকলো ইসরাত, এই মেয়ে, এই নুসরাত। সময় 11:17। রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় সূর্য খাড়াভাবে কিরণ ছড়াচ্ছে। এই রোদের মধ্যে নুসরাত এবং ইসরাত বাগানে গাছের নিচে জন্মানো আগাছাগুলো পরিষ্কার করছিল। নুসরাত তিক্ত বিরক্ত ইসরাতের উপর। এই গরমের মধ্যে মানুষ এসির নিচে বসে থাকে, আর ওরা কি করছে? আগাছা পরিষ্কার করছে। কপালে জমায়িত সেদো জল হাত দিয়ে পরিষ্কার করে নিল। ইসরাতের দিকে তাকিয়ে দেখল নাজমিন বেগমের বড় ওড়নার সাথে কালো রঙের সুতির কামিজ পরে এই গরমে চুপচাপ আগাছা পরিষ্কার করে চলেছে। শুভ্র মুখ লাল হয়ে আছে রোদের তাপে। ঘামে সারা শরীর চপচপে হয়ে গেছে। বিকেলে করলে কি হতো? এখন চল, পরে করব। দেখ, ঘেমে লাল হয়ে যাচ্ছি। ইসরাত পাত্তা দিল না। ও জানে মেয়েটা কাজ না করার জন্য বাহানা খুঁজছে। একবার যদি রুমে যায় আর 1 মাসের মধ্যে বাগানে নিয়ে আসা যাবে না। নুসরাতের কথার উত্তর না দিয়ে ইসরাত বলল, পানির পাইপ নিয়ে আয় তো। নুসরাত চিৎকার করে বলল, আমি এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, আর তুই পানির পাইপ নিয়ে আছিস? আজ যদি আমি মারা যাই, এর দায়ভার কে নেবে? তুই নিবি? নুসরাতের পেছন থেকে গম্ভীর স্বরে বলল আরশ, তুই এত তাড়াতাড়ি মরবি না। যা, কাজ কর গিয়ে। দিন দিন অলস হয়ে যাচ্ছিস। সারাদিন মোবাইল টেপা, খাওয়া আর ঘুম ছাড়া কি করিস তুই? সামান্য বাগান পরিষ্কার করতে এসে এত বাহানা করিস। তোর ভবিষ্যৎ তো দেখছি অন্ধকার। সেখানে কোনো আলোর ছিটে ফোঁটাও নেই। নুসরাত কপালে ভাঁজ ফেলল। নাক মুখ কুঁচকে পেছন ফিরে আরশের দিকে তাকালো। রোদের তাপে সব কিছু অন্ধকার লাগলো। চোখের পাতা কয়েকবার বন্ধ করে খোলার পর সামনে আরশকে পরিষ্কার দেখতে পেল। কালো শার্ট ও কালো ট্রাউজার পরে সামনে দাঁড়িয়ে আছে। সব সময়ের মতো এক হাত ট্রাউজারের পকেটে। নুসরাত নিজ মনে গালি দিল আরশকে, শালা আবার চলে এসেছে। আমার কাজে বাহাত না ঢুকালে শালার পেটের ভাত হজমই হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? যা, পানির পাইপ নিয়ে আয়। বিড়বিড় করল নুসরাত। শালা চলে এসেছে অর্ডার দিতে। আমাকে কি তোর চাকর পেয়েছিস আরশের বাচ্চা, যে তোর কাজ করব? করব না। কি করবি দেখে নেব। নুসরাত নিজের কথা রাখতে পারল না। আরশের জোরালো এক ধমকে দৌড়ে বাড়ির পেছনে চলে গেল পানির পাইপ আনতে। হালকা হাসিতে আরশের ঠোঁট বেঁকে গেল।
বাড়ির পেছন থেকে নুসরাত পানির পাইপ নিয়ে এসে ইসরাতের উপর ছুঁড়ে ফেলল। পাইপের মাটি 2 হাতে লাগায় ঝেড়ে ফেলার জন্য 2 হাত একসাথে করার আগে পিঠে কচি বাঁশের আঘাতে ছিটকে দূরে সরে গেল মেয়েটা। পেছন ফিরে অবাক দৃষ্টিতে তাকালো আরশের দিকে। মনে মনে ভাবল, শালা মারল কেন? মনের কথা মুখে প্রকাশ করল, আমাকে কেন মেরেছেন? আরশ উত্তর দিল, পানির পাইপ এভাবে ছুঁড়ে ফেললি কেন? ওটা যদি ইসরাতের মাথায় লাগতো তো মেয়েটা ব্যথা পেত না? অভদ্র মেয়ে মানুষ। বড় ভাই বোনের সাথে কিভাবে আচরণ করতে হয় জানিস না? কেউ ম্যানার্স শেখায়নি? আরশ হাতের কচিবাস দেখিয়ে বলল, এটা দিয়ে পিটিয়ে তোকে ম্যানার্স শেখাবো, অভদ্র মেয়ে মানুষ। শ্যামলা মুখ একে তো রোদে লাল হয়ে আছে, তার উপর কচিবাসের আঘাতে শরীর জ্বালা করছে। ইসরাত 4 হাত দূর হতে আরশকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি তো ব্যথা পাইনি, আর পাইপ তো আমার উপরে পড়েনি, ওকে এমনি এমনি মারলেন কেন? আরশের প্রতিউত্তর ভেসে আসলো, ও দিন দিন অসভ্য অভদ্র হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে এরকম কাজ রিপিট না হয় তাই একটা শিক্ষা দিলাম। ইসরাত নুসরাতের দিকে তাকালো, নিশ্চুপ তাকিয়ে আছে আরশের দিকে। দূরত্ব বলতে 1 হাত। ইসরাত আরশকে সাবধান করার পূর্বে যা ঘটার ঘটে গেল। নুসরাত 2 হাত ভর্তি বালু নিয়ে আরশের মুখের উপর ছুঁড়ে মারল। ঝরঝরে বালিগুলো কিছু আরশের চোখে ঢুকলো, আর কিছু শরীর ছুঁয়ে কাপড়ের ভেতর ঢুকল। আরশ দাঁতে দাঁত চাপল, হাত মুষ্টিবদ্ধ করে রাগে লাল মুখ নিয়ে বলল, বেয়াদব মেয়ে, থাপড়ে গাল লাল করব তোর। বড়দের সম্মান করতে জানে না। আজ যদি তোর গাল থাপড়ে লাল না করি আমার নাম বদলে দিস। শ্যামলা বর্ণের রমণীর হাসির ঝংকার শোনা গেল। হাসির চোটে কথা ভেঙে ভেঙে আসলো। আগে চোখ থেকে বালু তো বের হোক, পরে না হয় আমাকে থাপড়ে লাল করবেন নাকি নীল করবেন সেটা ঠিক করবেন। টাটা বাই। ইসরাতের দিকে তাকিয়ে বলল, ডার্লিং, ওনাকে একটু বালু বের করতে সাহায্য কর, আমি যাচ্ছি রুমে। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ বের করে 2 হাত 2 দিকে মেলে বিজয়ের হাসি দিয়ে 2 তলা বিশিষ্ট বাড়ির ভেতরে চলে গেল। আর বাহিরে চিৎকার করে চলেছে আরশ। হালকা কথার আওয়াজ নুসরাতের কানে এসে বাড়ি খেল। আমি তোকে ছাড়ব না নুসরাত, শুধু বালি বের হোক চোখ থেকে। নুসরাত পাত্তাই দিল না আরশের কথা। আগে বালি বের হোক, পরে তাকে দেখবে। আর দেখলেই বা কি, সে কি ভয় পায় নাকি আরশকে? নিজের বাপকেও ভয় পায় না সে? ভেতর থেকে কেউ বলে উঠল, সত্যি বাপকে ভয় পাস না? নুসরাত আমতা আমতা করে বলল, ওই তো একটু। ড্রয়িং রুমে সৈয়দ বাড়ির কর্ত্রীরা গোল হয়ে দাঁড়িয়ে আছেন আরশকে ঘিরে। কিছুক্ষণ আগে ইসরাত আরশকে নিয়ে বাড়ির ভেতর এসেছে। এরপর থেকে লিপি বেগম আহাজারি করে চলেছেন, এই মেয়ে এত বেয়াদব কেন? বড় ভাইকে কেউ এভাবে হেনস্থা করে? বড় ভাই হিসেবে কি শাসন করতে পারবে না? সামান্য শাসন করায় বড় ভাইকে বালি ছুঁড়ে মারবে চোখে? অভদ্র মেয়ে। নাজমিন প্রচুর ক্ষিপ্ত হলেন নুসরাতের উপর। এই মেয়ের জন্য তিনি একদণ্ড শান্তিতে থাকতে পারেন না। মুখ দেখে বোঝা যাচ্ছে আজ নুসরাতের পিঠে প্রচুর মার পড়বে। ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে উপরে উঠে ইসরাতের রুমের দরজায় নক করলেন, এই দরজা খোল। ইসরাত নাজমিন বেগমকে ঝড়ের বেগে নিজেদের রুমের দিকে যেতে দেখে নিজেও মায়ের পেছনে দৌড়ালো। মায়ের কাছে গিয়ে হাত চেপে ধরল, বোঝানোর জন্য বলল, আম্মু, আজকের মতো ছেড়ে দাও, আর এরকম করবে না। না, আজ ওর একদিন কি আমার একদিন। দরজায় আঘাত করলেন ঠাস ঠাস করে নাজমিন। এই, কোথায় মরেছিস? দরজা খোল বলছি। ইসরাত বলল, দরজা খুলবি না নুসরাত, তাহলে আজ তোর কপালে শনি আছে। দরজার ওপাশে মার বোনের কথা শুনে নুসরাত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। একজন বলছে দরজা খোল, আরেকজন বলছে খুলবি না। নুসরাত ইসরাতের কথা না শুনে দরজা খুলল।
নাজমিন বেগম তাড়াতাড়ি রুমে ঢুকে নুসরাতের শ্যামলা গালে ঠাস করে থাপ্পড় মারলেন। ইসরাত নাজমিন বেগমকে পেছন থেকে টেনে ধরল। আরে মা, এরকম করছো কেন? ওর তো একার দোষ নেই, ভাইয়ারও তো দোষ আছে। নুসরাত মাথা নাড়ালো একসাথে অনেকবার। কোনো কথা না বলে মাথা নাড়িয়ে বোঝালো ইসরাত যা বোঝাচ্ছে তা 100% ঠিক। নাজমিন আঙুল তুলে শাসালেন। আরুষের থেকে দূরে থাকবি, মনে থাকে যেন। আমি যেন তোর নামে আর কোনো কমপ্লেন না শুনি। এই, কথা বলছিস না কেন তুই? মনে থাকবে? বল। নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে বলল, মনে থাকবে। নিচে শোরগোলের শব্দ শুনে জাইন নিজের রুম থেকে বের হয়ে আসলো। ইসরাতের রুমের সামনে আসার পর নাজমিন বেগমকে চুপচাপ বের হতে দেখল। তার পেছন পেছন ইসরাতও বের হলো। ইসরাতকে দেখে জাইন পেছন থেকে ডেকে উঠল, ইসরাত। ইসরাত শুনতে পেয়েও চুপচাপ চলে গেল, পেছন ফিরে তাকালো না। জাইন বিড়বিড় করল, এর আবার কি হলো? নুসরাতকে রুমের ভেতরে দেখে ডাক দিল। নুসরাত এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? নিচতলা থেকে চিৎকারের শব্দ আসছিল। কিছু কি হয়েছে? নুসরাত উড়িয়ে দিল জাইনের কথা। হাত দিয়ে চারিপাশে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, আরে ভাইয়া, এসবে পাত্তা দিও না তো। এই পরিবারের মানুষের অভ্যেস তিলকে তাল বানিয়ে নেওয়া। চিল ব্রো, চিল। আমি রহিমাকে বলেছিলাম কফি দেওয়ার জন্য। এতক্ষণ হয়ে গেল কফি নিয়ে আসছে না কেন? প্লিজ একটা হেল্প করো। আরে ভাইয়া, প্লিজ বলতে হবে না। বলুন কি হেল্প করতে হবে। আমি সব সময় রেডি থাকি মানুষের সাহায্যের জন্য। 2 কাপ ব্ল্যাক কফি কষ্ট করে তৈরি করে আমার রুমে পৌঁছে দাও। ইয়া, ভাইয়া, এক্ষুনি দিচ্ছি। থ্যাঙ্কস এ লট সিস। থ্যাঙ্কস দিতে হবে না ভাইয়া। জাইন নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত কিচেনে চলে গেল ব্ল্যাক কফি বানানোর জন্য। কিচেনে যাওয়ার সময় ড্রয়িং রুমের সোফায় বসে থাকা উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটির দিকে চোখ পড়ল নুসরাতের। নুসরাত ভালো করে সোফায় বসে থাকা পুরুষটার দিকে তাকাতেই পুরুষটা এদিকে তাকালো লাল চোখ নিয়ে। নুসরাতকে একটু ভয় পেল হয়তোবা। আরশ লাল লাল চোখ নিয়ে নুসরাতের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে বোঝাচ্ছে একবার হাতের কাছে পাই, তারপর দেখ কি করি তোর অবস্থা। নুসরাত ক্লান্ত ভঙ্গিতে চলে গেল কিচেনে। কিচেনে যেতে যেতে শুনল লিপি বেগমের কথা বলার আওয়াজ। বাবা, চোখ কি খচখচ করছে? এই ড্রপ দিয়ে দেই, তাহলে কমে যাবে। দেখি, তাকা আমার দিকে। কফি বানিয়ে জাইনের রুমের বাহিরে গিয়ে নক করল নুসরাত। ভাইয়া, আপনাদের কফি নিয়ে এসেছি। রুমের দরজা হালকা চাপানো ছিল জাইনের। দরজা খুলে কফির ট্রেটা হাতে নিল। কৃতজ্ঞতার হাসি হেসে বলল, অ্যাগেইন থ্যাঙ্কস। নুসরাত প্রতিউত্তরে হালকা হাসল। জাইন ট্রে নিয়ে রুমের ভেতরে চলে গেল। নুসরাত নিজের রুমে যাওয়ার জন্য পেছনে ঘুরতেই শক্ত কোনো বস্তুর সাথে ধাক্কা খেল। মাথা উপরে তুলে যখন আরশকে দেখল, নিজের ভেতরের রুহু যেন কেঁপে উঠল। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ করার আগেই নুসরাতকে আরশ জাপটে ধরল। আরশের মুখের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। মুখের বাঁকা হাসি দিয়ে বোঝাচ্ছে, কোথায় পালাবি তুই এখন আমার থেকে? আজ আর তোর রক্ষে নেই আমার হাত থেকে। কি হচ্ছে এখানে? হেলাল সাহেবের গলার আওয়াজ শুনে নুসরাতের থেকে ছিটকে সরে গেল আরশ। নুসরাত কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। আরশ বলল, আসলে পাপা। হেলাল সাহেব বললেন, হ্যাঁ, সেটাই তো জানতে চেয়েছি, আসলে কি? নুসরাত ঝটপট উত্তর দিল, অনেক বছর পর তো ভাইয়ার সাথে দেখা, তাই ভাই বোন মিলে একটু সুখ দুঃখের আলাপ করছিলাম। হেলাল সাহেব প্রচুর খুশি হলেন, মুখ দেখেই বোঝা গেল। তার গম্ভীর নাকুচু ছেলে কারো সাথে সুখ দুঃখের আলাপ করছে, এটাই অনেক। হেলাল তটস্থ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভাই বোন গল্প করো, আমি রুমে যাই। তোমাদের ডিস্টার্ব করলাম না তো?
হেলাল সাহেব রুমে যাওয়ার জন্য পেছনে ঘুরে গেলেন। 2 পা ফেলতে পারলেন না, পেছন থেকে নুসরাত ডেকে উঠল, আরে বড় আব্বু। জি মা, বলো। ভাইয়া বলছিল আপনার সাথে কি যেন কথা বলবে। আরশের দিকে তাকিয়ে বলল, তাই না ভাইয়া? আরশ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। ও কখন বলল কথা বলবে? হঠাৎ মাথায় আসলো মেয়েটা তার হাত থেকে বাঁচার জন্য হেলাল সাহেবের কাছে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নুসরাত নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আরশ কিছু বলার জন্য মুখ খোলার আগেই দেখে মেয়েটা সেখানে নেই। যখন হেলাল সাহেবের দিকে তাকালো, আরশ দেখল হেলাল সাহেব প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। আরশকে জিজ্ঞেস করবে তার বাবাকে মাথায় আসলো না। হেলাল সাহেব বিরক্ত হলেন। মুখ দিয়ে চসূচক শব্দ করে বললেন, কি বলবি হেয়ালি না করে বল তাড়াতাড়ি। আমি তোর মতো বসে নেই, আমার অনেক কাজ আছে। আসলে বাবা, ভাইয়ার বিয়ে কবে দেবে? অনেক তো বয়স হয়েছে। মুখ দিয়ে যা আসলো তাই বলে দিল আরশ, বিব্রতকর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য। হেলাল সাহেব বিরক্তির সাথে বললেন, এই প্রশ্ন করার জন্য তুই আমাকে এতক্ষণ অপেক্ষা করালি? আমার মূল্যবান সময় তুই এভাবে নষ্ট করলি? হ্যাঁ মানে না। হ্যাঁ মানে না কি? বললে বলবি হ্যাঁ, না হলে বলবি না। আর জাইনের বিয়ের সময় হলেই বিয়ে দেব, যত সব। হেলাল সাহেব গটগট পা ফেলে চলে গেলেন নিজের রুমের দিকে। ক্যালেন্ডার থেকে 1 মাস কাটা পড়ল। সেদিনের পর থেকে আরশ আর নুসরাতের দেখা হয়নি। আরশ যে পথে যায় নুসরাত তার উল্টো পথে যায়। দূর থেকে আরশকে তার দিকে আসতে দেখলে তাড়াতাড়ি করে ওই স্থান ত্যাগ করে নুসরাত। কয়েকদিন ধরে আরশের ব্যবসার কাজ বেড়েছে। আজকাল নুসরাতও ভার্সিটি যাচ্ছে, তাই এক বাড়িতে থেকেও দুজনের দেখা হচ্ছে না। দুজনের দিন লুকোচুরি করেই কাটছে। সকাল সকাল ঘুম থেকে উঠে একতলায় আসার পর পান সুপারি খেয়ে লাল দাঁত বিশিষ্ট এক ব্যক্তির সাথে দেখা হলো ইসরাতের। ইসরাত ভদ্রতার খাতিরে সালাম দিল। লোকটা সালামের উত্তর দিয়ে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি দিল। ইসরাত হালকা হেসে ওই স্থান ত্যাগ করল। খালা, আপনি বললে এই মাইয়ার জন্য আমেরিকান একটা দামান দেখতাম। ইসরাতের দিকে ইশারা করে বলল লোকটা, আমি আপনাকে যে কাজের জন্য নিয়ে আসছি সেটা করেন। একটা ভদ্র সুশীল সুকন্যা খুঁজে বের করবেন আমার ছেলের জন্য। ঘটক সাহেব লিপি বেগমের কথায় মনোযোগ না দিয়ে ইসরাতের দিকে তাকিয়ে রইলেন। লিপি বেগম বললেন, আমি আপনাকে কি বলেছি সেটা শুনতে পাচ্ছেন? ঘটক বললেন, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাইতাছি। কিন্তু ওই সুন্দর দেখতে মাইয়াডার বিয়া দেবেন কবে? লিপি বেগম বললেন, ইসরাতের বিয়ে এখন দেব না, আরও 2-1 বছর পর বিয়ে দেব। দুপুরের দিকে লুৎফা বেগম এবং মম আসলো সৈয়দ বাড়িতে। মম আসার পর নুসরাতের রুমে চলে গেল। মম বলল, কি বান্ধবী, কি করো? আজকাল অনলাইনে দেখাই যায় না। নুসরাত মুখটা দুঃখী দুঃখী বানিয়ে বলল, কিছু করি না দোস্ত, জীবনটায় কোনো এনজয়মেন্ট নাই। দিন দিন লাইফটা বোরিং হয়ে যাচ্ছে। মম বিরক্তির সহিত বলল, ঠিক বলেছিস দোস্ত। ভ্রু নাচিয়ে নুসরাত বলল, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া দোস্ত? দাঁড়া, কানে কানে বলি। কতক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পর জিজ্ঞেস করল মমকে, কেমন আইডিয়াটা? এক্সিলেন্ট। তারপর দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ পর রুমে আসলো ইসরাত। কী রে, কী করিস তোরা দুটো এখানে? আর তুই কখন এলি? আর কী নিয়ে এত হাসাহাসি করিস? এই তো কিছুক্ষণ আগে আপু। এসব জেনে তুই কি করবি? ওটা আমাদের সিক্রেট। বই না? তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা বাহিরে যাব। কোথায়? আরে বইনা তো প্রশ্ন করিস না, গেলেই তো দেখতে পাবি। হ্যালো সাদিয়া। হুম, আমি মম, অনিকা আর ইসরাত বের হয়ে গিয়েছি। তুই সুরভিকে নিয়ে ক্যাফেতে আয়।
ওপাশ থেকে কি বলল শোনা গেল না, শুধু নুসরাতের উত্তর শোনা গেল, হ্যাঁ, আমাদের বাসার সামনের মোড়ে যে ক্যাফে আছে ওইটায়। না না, আমি আনতে চাইনি। নিব্বিটা কান্না করে চলে এসেছে। কিছুটা আস্তে করে নুসরাত বলল, মুরগিটা মনে হয় চলে এসেছে এতক্ষণে। আচ্ছা রাখি, তোরা দুটো আয়, আমরা আসছি। ক্যাফের বাহির থেকে সাদিয়া ও সুরভি নুসরাতের সাথে যোগ দিয়ে ভেতরে প্রবেশ করল। কোনো এক ব্যক্তির খোঁজে চারদিকে চোখ ঘুরালো নুসরাত। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়ে নুসরাত ওই দিকে হাঁটা ধরল। কাঙ্ক্ষিত সিটে গিয়ে বসে পড়ল নুসরাত। তার সাথে বসে গেল সুরভি, মম, সাদিয়া ও অনিকা। ইসরাত সবার শেষে এসে বসল। শুধু তাকিয়ে তাকিয়ে দেখল নুসরাত কি গণ্ডগোল পাকাচ্ছে। নুসরাত দুই হাত নাড়িয়ে ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, হ্যালো হ্যান্ডসাম, কেমন আছো? ইসরাত ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। মাথায় টাক পড়া একটা লোককে তার বোন হ্যান্ডসাম বলছে, আবার তার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। এদের মতলব আসলে কি? ইসরাতের চিন্তার অবসান ঘটিয়ে নুসরাত আবার বলল, আপনাকে যার কথা বলেছিলাম সে মেয়েটা হলো এই মেয়ে। ওর নাম অনিকা। আপনার সাথে ডেটে যাওয়ার জন্য একেবারে পারফেক্ট, তাই না? লোকটা ডেটে যাওয়ার জন্য কচি সুন্দরী মেয়ে পেয়ে অনেক খুশি হয়েছে তা তার মুখ দেখেই বোঝা গেল। অনিকার দিকে তাকিয়ে যখন দাঁত বের করে হাসল লোকটা, তখন দেখা গেল লোকটার উপরের পাটির সামনের দুটো দাঁত নেই। সাদিয়া লোকটার সামনের দাঁত দুটো না দেখে হুহা করে হেসে ফেলল। পর মুহূর্তেই আবার নিজের মুখ চাপা দিল হাত দিয়ে হাসি বন্ধ করার জন্য। চেয়ারের নিচের দিকে তাকিয়ে মুখ চেপে হাসল ইসরাত। সবাই হাসছে, কিন্তু তাদের মধ্যে কাঁদো কাঁদো মুখ বানিয়ে অনিকা ভাবল, নুসরাত আপি আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। কেন যে আসতে গেলাম আপির সাথে, আর জীবনেও আপির সাথে আসার জন্য বায়না ধরব না। কি হয়েছে, আপনারা হাসছেন কেন? ফ্যাঁসফেঁসে গলার আওয়াজে সবার হাসি বন্ধ হয়ে গেল। সুরভি বলল, তেমন কিছু না আঙ্কেল, এমনিই হাসছিলাম। লোকটা চেতে গেল আঙ্কেল বলায়। সুরভিকে ধমকে বলল, আমাকে দেখে কি আঙ্কেল মনে হয়? মম লোকটাকে পাম দিয়ে বলল, না না, আপনাকে দেখতে আঙ্কেল মনে হয় না। আপনাকে দেখতে তো একদম ইয়াং ছেলেদের মতো মনে হয়। ইয়াং ছেলেদের দেখতেও এত সুন্দর লাগে না যতটা আপনাকে লাগছে। কথাটা বলে মুখ টিপে হাসল মম। লোকটা বলল, এই বেয়াদব মেয়েকে এটা বুঝিয়ে বলো তো, তোমাকে মনে হচ্ছে অনেক ভদ্র। নুসরাতের পেট ফেটে হাসি আসলো। হাসি সামলে নুসরাত বলল, জি আয়ান ভাইয়া, আমি সুরভিকে বুঝিয়ে বলবো। মম বলল, ও সরি, এত কথা বললাম আপনার নামটাই জিজ্ঞেস করা হলো না। লোকটা কিছু বলতে যেতেই লোকটাকে থামিয়ে দিয়ে নুসরাত বলল, আমি বলছি, এই হ্যান্ডসামের নাম হলো গজম্বর আলী। বলেই হুহা করে হাসল। মম ক্যাফের টেবিলে থাপ্পড় মেরে মেরে হাসল। সাদিয়া খ্যাক খ্যাক করে হাসল। আর নুসরাত পারলে হাসতে হাসতে এখানেই শুয়ে পড়ে। ইসরাত জোরে জোরে হাসতে পারে না, তাই ভেতরে ভেতরে হাসল। এরই মধ্যে ওয়েটার এসে দুটো এক্সপ্রেসো, দুটো আমেরিকানো ও 3টা ক্যাপাচিনো দিয়ে গেল। ক্যাপাচিনোতে চুমুক দিয়ে বলল নুসরাত, আপনি কবে ডেটে যেতে চাচ্ছেন? এই সপ্তাহের শুক্রবারে যেতে চাচ্ছি। অনিকার দিকে ইশারা করে বলল, আপনার কোনো সমস্যা নেই তো? অনিকা নুসরাতের দিকে তাকিয়ে রইল। কি বলবে কিছুই খুঁজে পেল না। নুসরাত সামলে নিল পরিস্থিতি। জি জি, কোনো সমস্যা নেই। গজম্বর আলী বললেন, ওনার নাম্বারটা দিলে ভালো হয়। মম বলল, আপনার নাম্বারটা দিয়ে দিন, তাহলে আমরা কল করে নেব আপনাকে। গজম্বর আলী একটা ব্যবসায়িক কার্ড বের করে দিলেন। মম ওয়েটারকে বলে একটা কলম আনিয়ে নিল। নম্বর দেওয়ার পর গজম্বর আলী নিজের পকেটে কার্ডটা ঢুকিয়ে নিলেন। অন্যদিকে মেহেরুন্নেসা রাগে গজগজ করছেন।
লিপি বেগম ছেলের জন্য মেয়ে পছন্দ করছেন আর তাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি। আজ যদি ঝর্ণার থেকে একথা না জানতো তাহলে তো তিনি জানতেই পারতেন না। লিপি বেগমও হেলাল সাহেবকে ডেকে পাঠালেন মেহেরুন্নেসা। যখন আসলেন হেলাল সাহেব ও লিপি বেগম, মেহেরুন্নেসা কিছুক্ষণ ধমকাধমকি করার পর চুপ হলেন। শুনলাম ছেলের জন্য মাইয়া দেখতাছো? জি আম্মা। আমারে জিগাইবার কথা একবারও ভাবলা না? আমি কি তোমার ছেলের মন্দ চাই? ভালোই তো চাই তোমার ছেলের। আচ্ছা, এইসব কথা এখন বাদ। জাইনের জন্য মাইয়া দেখবার দরকার নাই। আমার কাছে একটা মাইয়া আছে। সময় হইলে আমি খোঁজ দিয়া দিমুনে, চিন্তা করবার লাগব না। মাইয়া কথা কম কয়, অনেক ভালা, কারোর কথার উপর কথা কয় না, একদম সোনায় সোহাগা মাইয়া। হেলাল সাহেব মায়ের কথায় সহমত প্রকাশ করলেন, কিন্তু লিপি বেগমের মুখ দেখে বোঝা গেল তিনি মেহেরুন্নেসার এই কথায় খুশি হননি। বড় বৌমা, তুমি কি তা খুশি হও নাই মোর কথায়? না মা, তেমন কিছু না। আচ্ছা, এইবার তোমরা তোমাগো কাজে যাও। ছাইয়া ছাইয়া আমার মুখ দেখা বন্ধ করো। আমার এখন আরাম করতে হইব। লিপি বেগম মুখ কালো করে চলে গেলেন। হেলাল সাহেবও চুপচাপ হাঁটা ধরলেন। ক্যাফেতে গজম্বর আলীর সাথে কথা শেষ করে মমরা সবাই উঠতে যাবে তখনই পেছন থেকে চেনা পরিচিত গলা শোনা গেল। সবার আগে পেছন ফিরে তাকালো অনিকা। নুসরাতের পাশের চেয়ারে বসায় অনিকা নুসরাতের কানে কানে বলল, আরশ ভাইয়ার জাইন ভাইয়া। কথা শেষ করার পূর্বেই আরশ বলল, তোরা এখানে কি করছিস?